এখন তারা রাস্তা দখল করে কিন্তু বলছে তাকে অধিকার দিতে হবে। কিছুদিন পরে সে কিন্তু এয়ারপোর্টের রানওয়ে থেকে বলবে এই রানওয়ে এত বড় খালি পড়ে আছে, কতক্ষণ পর প্লেন নামে, আমি এখানে অটো চালাবো। এরকমটা হতে পারে। কিন্তু অননুমোদিত ব্যাটারি চালিত রিক্সা, এটার এরকম গ্রোথ কেন হয়ে গেল? অলিতে গলিতে, ফুটপাতে, সব জায়গাতে, হাইওয়েতে এই অটো রিক্সা অবৈধ। এটা কিন্তু আমি বলবো গভর্নেন্স ফেলিউর। এই গভর্নেন্সের জন্য যে এজেন্সিগুলো আছে তারা কি বলবে, যেমন বিআরটিএ, তারা বলবে যে তো রেজিস্ট্রেশন দেওয়ার কোনো প্যারামিটার নাই, তার কোনো ইঞ্জিন নাম্বার নাই, তার কোনো সে চেসিসের অটোমোবাইল ফর্মে পড়ে না, সে রিক্সার মধ্যে একটা ব্যাটারি লাগাই ফেলতেছে, আবার ছোট চাকা সামনে বড় চাকা, মানে সেটা বলবে বিআরটিএ। ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি আছে, তারা কি বলবে আমি জানি না। ফলে চিন্তাহীনতা এবং এক ধরনের অরাজক অবস্থা তৈরি করেছে কিন্তু নন গভর্নেন্স। কিন্তু আপনি তাই বলে এখন যে আপনি অবাঞ্ছিত সন্তান হয়ে গেল, তার সংখ্যা যখন বেড়ে যাবে তখন বাঞ্ছিত সন্তানের তো মূল্য থাকবে না। তো এই কথা কিন্তু তখন ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট। এখন তারা রাস্তা দখল করে কিন্তু বলছে তাকে অধিকার দিতে হবে। কিছুদিন পরে সে কিন্তু এয়ারপোর্টের রানওয়ে থেকে বলবে এই রানওয়ে এত বড় খালি পড়ে আছে, কতক্ষণ পর প্লেন নামে, আমি এখানে এই অটো চালাবো। এরকমটা হতে পারে। কিন্তু ফলে তারা এখন দাবি করছে যে আমি এটার বিরুদ্ধে বলবো যে মানুষ জীবনের প্রয়োজনে চড়তেছে। নসিমন করিমন ভটভটির বিরোধী লোকেরা বলতো, আমরা বললাম যে আমি তখন বলছিলাম যে দেখেন ওদেরকে এইরকম একটা পল্লী অঞ্চলে ট্রান্সপোর্ট হিসেবে ঠিক আছে, নট ইন দ্য মেইন রোড, এতে চলতে পারে। সেখান থেকে একটা লোকাল ট্রান্সপোর্ট আমরা 3 চাকার গাড়িও কি আমরা বানাতে পারতাম না, ইমপ্রুভ করতে পারতাম না? কেন করতে পারলাম না? এটা আমাদের টোটাল ফেলিউর, পলিসির ফেলিউর, এবং আমি বলবো যে চিন্তার ফেলিউর এবং গভর্নেন্সের ফেলিউর। সবটা কিন্তু দায়িত্ব আমাদের নিতে হবে। আমারও সেখানে ব্যর্থতা আছে, সরকারের ব্যর্থতা কেউ করতে পারবে না, যার জন্য এখনও সময় আছে। আমি মনে করি সিরিয়াসলি এগুলোকে নিয়ন্ত্রণে আনা উচিত। এবং 3 চাকার গাড়িও কী কী হতে পারে, কোন কোন রোডে চলতে পারে, গ্রাম অঞ্চলেও কিন্তু সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে মানুষ পরিবহনের প্রয়োজনে আপনি যদি শুল্ক কর কমে দিয়ে ভালো মানের গাড়ি আনতে দেন কিংবা তৈরি করেন, আপনি যে বলছেন তৈরি করতে চান, তৈরি করার তো সুযোগ ছিল 3 চাকার গাড়ি, কেন আপনি তৈরি করতে পারলেন? ট্রাক বাস তৈরি হতে পারতেন, তৈরি করতে কেন পারলেন? বাসের কিন্তু ইন্ডাস্ট্রি প্রায় শেষ হয়ে গেছিলো। আমি প্রয়াত অর্থমন্ত্রী শ্রদ্ধা জানাই, আল্লাহকে আমি নামাজ পড়ে ওনাদের জন্য দোয়া করি। সাইফুর রহমান সাহেব, কিবরিয়া সাহেব, আবুল মাল আব্দুল মহিদ সাহেব, তারা কিন্তু অসাধারণ মানুষ ছিলেন। কিবরিয়া সাহেবের সময় বাসের ডিউটি উনি কমিয়ে দিলেন। আমি যে স্যার, বাসের তো চেসিস এবং ইঞ্জিনটা এনে আমরা বাস লোকালি তৈরি করি, তো আপনি ডিউটি কমাই দিলে ইন্ডাস্ট্রিগুলো বসে যাবে। কেউ তো বলে নাই। তখন আমি জিয়া সাহেব বেঁচে আছে এখনো, জিয়া সাহেব এবং নাবানা কামাল সাহেবকে বললাম যে আপনারা ইমিডিয়েটলি দেখা করেন অর্থমন্ত্রীর সাথে। এই দেখা করে সেই যাত্রা আমরা ক্যাব শেষই বলে, সেই সাথে ইঞ্জিন এনে বাস তৈরি করার একটা হাতুড়ে, মানে ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলো আছে বাংলাদেশ তৈরি হচ্ছে, এদেরকে প্রণোদনা দিয়ে বুয়েট এবং পরিকল্পনার সাহায্য নিয়ে কিন্তু আমরা বাসের নির্দেশে করতে পারতাম। বাসের ইন্ডাস্ট্রি এমনকি রেলের যে কারখানায় পড়ে আছে এগুলো দিয়ে কিন্তু আমরা কোচও তৈরি করতে পারতাম। সম্ভব, অসম্ভব না কিন্তু, এটা কোনো রকেট সায়েন্স না, কিন্তু ইটস ভেরি মাচ পসিবল। যদি জাপান একটা ইঞ্জিন এনে জাপানে গাড়ি তৈরি করতে পারে এবং ব্রিটেনকে ছাড়িয়ে যাদের কাছে এনেছিল তাদেরকে ছাড়িয়ে বুলেট ট্রেন তৈরি করতে পারে, আমরা কেন পারবো না? আমরাও কিন্তু পাকিস্তান আমলে একটা পর্যায়ে ছিলাম, স্বাধীনতার পরে আমরা খেয়ে হারিয়ে ফেলেছি। আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দিকে সেভাবে যেতে পারি নাই, যার জন্য পাকিস্তান আমলে যে ঢাকায় যে রোড ট্রান্সপোর্টের ইপিআরটিসি ছিল, ইস্ট পাকিস্তান রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, এবং 70 সাল পর্যন্ত জানেন রেলওয়ে প্রফিটে ছিল, ইস্ট পাকিস্তান রেলওয়ে প্রফিটে ছিল। আমরা রেলওয়ে, আমি চট্টগ্রাম চাকরি করতাম, উল্কাতে করে আসতাম লাকসাম, রেলওয়ে ছিল সবচেয়ে নিরাপদ ট্রান্সপোর্ট। কিন্তু চিন্তাহীনভাবে এক ধরনের বাজারের ইয়েতে আমরা হারিয়ে গেলাম। এখন আমাদের উচিত হচ্ছে, যেহেতু দেশে যে বাজারটাকে ব্যবহার করে, বাজারকে কেন্দ্র করে শিল্প হয়, অর্থাৎ এইটার জন্যই কিন্তু আমরা, যদি আমি মধ্যবিত্ত বাড়াতে পারি, 1 লক্ষ মানুষকে প্রতি বছর গাড়ি কিনতে, সেটা গ্রামে গঞ্জে মফস্বলে আনতে হবে। সেটা যদি এই তো মানুষের মানে আপনার এই যে ব্যাটারি চালিত অটোতে চড়ে কেন, গাড়ি তো নাই। যদি আমরা এই গাড়িগুলো করতে পারি এবং সেখানে ট্যাক্স আপনি একদম কমাই দেন, অটোতে কেন যাচ্ছেন, ওর তো কোনো ট্যাক্স নাই, তো নো ট্যাক্স, তার রেজিস্ট্রেশন ফি নাই, তাকে ডেলি চাঁদা দিয়ে চলতে হয়, চাঁদারা নিচ্ছে আর এক অঘোষিত সরকার। দেখেন প্রতিদিন যদি 40, 50 লক্ষ, 60 লক্ষ গাড়ি থাকে, তারা কিন্তু পার ডে চাঁদা দিচ্ছে। একটা অলিখিত সরকার কিন্তু কাজ করছে, মাফিয়াতন্ত্র চালু হচ্ছে। ফলে তারা কিন্তু এখান থেকে টাকা উপরে যাচ্ছে, সে টাকা পাচার হয়ে কানাডা, আমেরিকাতে বেগম পাড়া তৈরি হচ্ছে। মানে স্বাধীন দেশে আমাদের এই যে অবস্থা, অথচ আমরা কিন্তু ট্যাক্সটা কমিয়ে দিয়ে যদি আপনি অটোমোবাইল ইন্ডাস্ট্রি করি,
ওই দিকে ওই সব গাড়িগুলো এখন তৈরি হতে পারে immediately। আমাদের যে বোঝা তৈরি হয়েছে এই যে অবৈধ গাড়িগুলো, এই গাড়িগুলো নিয়ে আমরা এখন কি করতে পারি? অটো রিক্সা কথা বলছি। আপনি তো মহানগরে আপনাকে ইউ হ্যাভ এ চয়েস। আপনি যদি আধুনিক শহর বিন্যাস করেন, মানুষ হাঁটার জায়গা পর্যন্ত নাই, সেখানে আপনি অটোগুলো একটা বিরাট বিড়ম্বনা হিসাবে কিন্তু আসতেছে। বলবে তাহলে মানুষ কেন চলে? আমাদের রিক্সা চড়তে যেহেতু আমাদের পাবলিক ট্রান্সপোর্ট কম ইত্যাকার কারণে। পাবলিক ট্রান্সপোর্টে যদি আপনি যদি বাসগুলোকে, এখন বাস অনেক রকম হতে পারে, বাস ইলেকট্রিক বাসও হতে পারে কিন্তু, মানে সরবের ট্রাম, ওই কলকাতার ট্রাম না কিন্তু, এটা কিন্তু আমরা লোকালি করতে পারি, কিচ্ছু না কিন্তু, মোটর লাগিয়ে দিয়ে বাসের আমি মনে করি যে একদম ভেরি মাচ পসিবল এন্টার ঢাকাটাকে একটা কোম্পানির আদলে নিয়ে যারা বাস মালিক তাদের কোনো লস হবে না, তাদের সবাইকে আপনি মালিকানা দেন, বাবা আসো তোমরা সবাইকে আমরা শেয়ার দিচ্ছি, বাট দ্যাট শুড বি ওয়ান কোম্পানি, এবং সরকার একটা মালিকানা নিল, ইটস পসিবল। আমরা বিশ্বমানের কনসালটেন্ট নিয়ে এবং ওভারসিজ যে বাংলাদেশিরা আছে তারা বিনিয়োগ করবে, আমার কোনো বিদেশি টাকা দরকার নেই, পসিবল।